ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং সাথে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের সংবাদ সম্প্রসারণে। আমরা যেমনটি বলছিলাম, দিনের বাছাই করা সংবাদ যদি বলতে চাই, সারাদিন আজকে এইচএসসি শিক্ষার্থীরা পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তারা অবরোধ করেছে, পথে বসে গেছে এবং আন্দোলন করেছে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে, এবং সংসদে শিক্ষামন্ত্রী নিজে দাঁড়িয়ে তার বক্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এ বিষয়ে নিয়ে আমরা একটু আলোচনা করব। শেষে তারও আলোচনা করব যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলে আত্মসমর্পণ নয়, সরাসরি তাকে গ্রেপ্তার করে তার রায় কার্যকর, ফাঁসির রায় কার্যকর করা হবে। কিন্তু রণধীর যশওয়াল কিন্তু সেই আগের অবস্থানটাই পুনর্ব্যক্ত করেছে এক সংবাদ সম্মেলনে। আমরা সে বিষয়ে কথা বলবো। শুরুতে আমরা একটু এইচএসসি শিক্ষার্থীদের যে পরীক্ষার বিষয়, যে পরীক্ষা সোমবারে যে পরীক্ষাটা নিয়েছে অতি বৃষ্টির মধ্যেও সেটার যে প্রতিবাদ তারা করেছে, আন্দোলন করেছে, এবং বুধবার তারা আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে। আব্দুন নূর তুষার, পুরো বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাই আমরা। প্রথমত, এত দুর্যোগ এবং এই যে এক ধরনের জলাবদ্ধতা যেটা সারা দেশেই প্রায় হয়েছে, সেইখানে আহ পরীক্ষা দিতে সত্যি সত্যি ছাত্রছাত্রীরা আসলে কষ্ট করতে হয়েছে ছাত্রছাত্রীদের। এবং আমরা দেখেছি যে একাধিক পরীক্ষা কেন্দ্রে তারা যদি পৌঁছতেও পারেন, তাদেরকে ভেজা অবস্থায় পৌঁছতে হয়েছে বা পানির ভেতর দিয়ে যাতায়াত করতে হয়েছে। এরকম একটা পরিবেশে আসলে পরীক্ষা দিলে ভালো ছাত্রেরও পরীক্ষা খারাপ হয়। তার মধ্যে আবার ভুল প্রশ্নপত্র, দুটি প্রশ্ন ভুল ছিল, এটাও দেখা গিয়েছে। সবকিছু মিলে পরীক্ষাটা নিয়ে আসলে একটা জটিলতা তৈরি হয়েছে। আমার মনে হয় যে জটিলতা যতটা না পরীক্ষা, তার সঙ্গে আরো যুক্ত হয়েছে যে আহ এক ধরনের আবেগীয় বক্তব্য, যেখানে এই ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছে যে তারা আসলে এই দুর্যোগ মোকাবেলা করার সক্ষমতা রাখে না, বা এর চাইতে কঠিন অবস্থায় আসলে পরীক্ষা দেওয়া সম্ভব থাকলেও অনেকে অহেতুক এরকম কাজ করছেন, এরকম একটা ধারণা বিভিন্ন জায়গা থেকে এসেছে। এবং শিক্ষামন্ত্রী নিজের একটা মন্তব্য নিয়েও প্রচুর সমালোচনা হয়েছে। আমার কাছে মনে হয় যে এখানে ধৈর্যটা খুবই দরকার ছিল, এবং কোনো বিষয় অভিযুক্ত না করে বরং চেষ্টা করা দরকার ছিল সমস্যাটা সমাধান করার। কয়েকটা জায়গা আসলেই আমি মনে করি যে ভুল হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে পরীক্ষায় ভুল প্রশ্নপত্র থাকা। পরীক্ষায় ভুল প্রশ্নপত্র থাকাটা সম্পূর্ণভাবে যারা মডারেট করেছেন এবং যারা এই প্রশ্ন প্রস্তুত করেছেন তাদের দোষ, তাদের ত্রুটি। পরীক্ষায় পদার্থবিজ্ঞান দ্বিতীয় প্রশ্ন কি পত্রে করে যেটি ভুল হয়েছে। হয়? হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন কি করে ভুল হয়? উত্তর ভুল হতে পারে। প্রশ্ন যদি কেউ ভুল করেন, তাহলে প্রশ্নকর্তার যোগ্যতা সম্পর্কে সন্দেহ জাগে। তাহলে এইটা একটা, আমি মনে করি যে এইটা বিবেচনায় নিতে হবে, এবং এই ভুল প্রশ্নপত্রের পরীক্ষা কোনোভাবেই গ্রহণ করা উচিত না। এমনকি যে ঢালাও ভাবে নম্বর দিয়ে দেওয়া, যে ঠিক আছে এই দুটি যারা উত্তর দিয়েছে তাদেরকে আমরা আহ, সব নম্বর দিয়ে দিব বা একটা নির্দিষ্ট নম্বর দিয়ে দিব, এটা অবিচার হবে। কেননা যারা এই দুটো উত্তর দেয় নাই, অথবা যারা ভুল করার সাথে সাথে মনে হয়েছে ভুল, তারা পরের প্রশ্নে চলে গিয়েছে এবং গিয়ে তারা উত্তরগুলি দিয়েছে, কিন্তু যারা এটা মেলাতে গিয়ে গলদঘর্ম হয়েছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, সময় নষ্ট করেছে, পরে অন্য প্রশ্নগুলির উত্তর দেওয়ার ক্ষেত্রে তাদের সেটা প্রভাব বিস্তার করেছে, ফলে পরীক্ষাটা সঠিক হয় না। আমি মনে করি আহ যৌক্তিক সিদ্ধান্ত হবে এই ভুল প্রশ্নপত্রের পরীক্ষাটা পুরোপুরি বাতিল করে দিয়ে নতুন প্রশ্নপত্রে সবার জন্য সমান প্রশ্নে এই পরীক্ষাটা নেয়া। আর দুর্যোগের কথা যদি বলেন, দুর্যোগ সব জায়গাতে একই রকম ছিল না, কিন্তু আমার এইখানেও মনে হয় যে দুর্যোগের রিপোর্ট তো নেওয়া হয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে স্থানীয় প্রশাসনই কিন্তু বা যারা যুক্ত তারাই কিন্তু শিক্ষামন্ত্রীকে জানাবেন বা শিক্ষা মন্ত্রণালয়কে জানাবেন পরীক্ষা নেওয়া যাবে কি যাবে না। নিশ্চয়ই তারা এরকম রিপোর্ট দিয়েছেন যে পরীক্ষা নেওয়া যাবে। এখন কেউ তো আর চোখে দেখে এটা বুঝতে পারছে না ওই সময়টাতে। ফলে আমার মনে হয় এখানে স্থানীয় যারা রিপোর্টিং করেছেন, বা এই যে শিক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টিং সিস্টেমটা, এইটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমার মনে হয় এখানে যারা এই রিপোর্ট দিয়েছেন তারাও কিছু অতিরিক্ত কাজ করে ফেলেছেন। তারা যদি সতর্ক হতেন, বোঝার চেষ্টা করতেন যে এরকম পরিবেশে আসলে পরীক্ষা দেওয়া যায় না, সেক্ষেত্রে পরীক্ষাটা পেছানো যেত, অথবা পরীক্ষাটাকে সময় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারতো, অথবা এমন সময় পরীক্ষাটা নিয়ে যাওয়া যেত যখন সকলেই ব্যবস্থা করে পরীক্ষা কেন্দ্রে আসতে পারে। কিন্তু আমরা দেখেছি ভেজা শরীরে অনেকে পরীক্ষা দিচ্ছে, বৃষ্টিতে ভিজতে হচ্ছে। আবার অনেকে বিভিন্ন ধরনের ইম্প্রোভাইজড জলযানে করে
পরীক্ষা কারণ কেন্দ্রে ঢাকায় যাচ্ছেন। যেখানে অল্প বৃষ্টিতে যেখানে পানি জমে যায়, অন্য জায়গার দুর্যোগের সাথে ঢাকার দুর্যোগের প্রেক্ষাপট একটু ভিন্ন থাকে। ভারী বর্ষণ হলেই সড়ক তলিয়ে যায়, সেখানে গন্তব্যে যেতেও যেখানে সময় লাগে, সেখানে শিক্ষার্থীদের পরীক্ষা তো আরো বেগ কেন্দ্রেও পেতে হয়। পানি উঠেছে, কিছু কিছু পরীক্ষা কেন্দ্রে পানি উঠে গিয়েছিল। তো এরকম একটা অবস্থা যেখানে তৈরি হয়েছে, আমার মনে হয় এটা এই পরীক্ষাটার ব্যাপারে আসলে ভিন্ন চিন্তা করা উচিত। তবে আহ কোন ভুল মন্তব্যের কারণে একেবারে পদত্যাগ দাবি করে ফেলতে হবে শিক্ষামন্ত্রী, এরকম জায়গাতে কিন্তু এটা পৌঁছায় নাই। বরং শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, যেখানে ভুল হয়েছে সেটা স্বীকার করেছেন। যদি এইভাবে আমরা পদত্যাগ চাইতে থাকি, তাহলে সকাল বিকাল সব লোককে দুইবার করে পদত্যাগ করতে হবে। কিছু হলেই পদত্যাগ, এই দাবিটা আসলে ঠিক না। প্রথমে ভুল সংশোধন, যদি ভুল সংশোধন করতে কেউ রাজি না হয়, তাহলে বলতে হবে এমন কাউকে যিনি ভুলটা সংশোধন করিয়ে দিতে পারেন। যেমন শিক্ষামন্ত্রী যদি রাজি না হন, প্রধানমন্ত্রীর কাছে বা তার কন্ট্রোলিং যে সংসদ বা তার যে দল, তাদের কাছে বলা যেতে পারে যে আপনারা এটা ঠিক করে দেন, তাকে বুঝান। তারপরেও যদি উনি গো ধরে বসে থাকেন, তখন আসতে পারে পদত্যাগ। এটা তারা কিভাবে দাবি করে যে এই শিক্ষামন্ত্রী কালকে সরিয়ে দিলে পরশুদিন পরীক্ষা ঠিক হয়ে যাবে? আমার কাছে মনে হয় পদত্যাগের দাবিটা একটু অতিরিক্ত দাবি, এবং এটা তারা ওই যে পুরনো যে দাবি দেওয়ার অভ্যাস হয়ে গিয়েছে জেনজিদের, যে কিছু হলেই পদত্যাগ, নেমে যান। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আন্দোলনের যারা করছেন, এদের মধ্যে অনেকেই বলে বসছেন সরকার ফেলে দিয়েছি, সরকার সরিয়ে দিয়েছি। আমার মনে হয় না যে উত্তেজনার ওই লেভেলে পৌঁছে যাওয়ার মতো এবং জায়গায় বেশ কিছু জায়গায় আসলে গণমাধ্যমে দেখা গেছে অনেকে শিক্ষার্থীও ছিল না। আমরা চট্টগ্রামের ক্ষেত্রে দেখেছি শিক্ষা বোর্ডের গেটটা উপড়ে নিয়ে গিয়ে তারা দূরে গিয়ে ফেলে দিয়েছে। এবং ঘটনা হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু এমনিতেই পরীক্ষার অবস্থাটা এরকম ছিল না, যেটা নিয়ে ঝামেলা সেটা কিন্তু না। চট্টগ্রামে তো পরীক্ষা মনে হয় নেওয়া হয় নাই। 16 জুলাই পর্যন্ত বন্ধ আছে, তারপরও তারা হ্যাঁ, তো একাত্মতা তাহলে জানিয়ে সে তারা আন্দোলনটা তারা সেখানে গেট করেছে। উপড়াবে কেন আপনি বলেন? গেট উপড়ানোর তো কোনো রিজন নাই, তাদের তো নিশ্চয়ই পরীক্ষা হয় নাই। এই জায়গায় আমি একটু শামসুল লিটন আপনার কাছে আসতে চাই। যে আন্দোলনটা ছিল সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন, এবং সে তার দুঃখ প্রকাশ করার পর আসলে আসলে কিছু বলার থাকে না, সেটা আমরা জানি। কিন্তু তিনি বলেছেন যে অতিরিক্ত পরীক্ষাটা হয়তো আবার নেওয়ার সুযোগ থাকতে পারে এবং বিবেচনাযোগ্যও বলেছে, এবং ভুল প্রশ্নের জন্য সেখানে পূর্ণ মার্কসও সেক্ষেত্রে দেওয়ার কথা তিনি বলেছেন, আশ্বাস দিয়েছেন। সেই জায়গায় আসলে আন্দোলন এবং বুধবার আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে, সেটা কি শুধুই আন্দোলন নাকি এর নেপথ্যে অন্য কোনো কিছু আছে? কি মনে হয় আপনার? ধন্যবাদ হিমাদ্রি। এটা ব্যাপারে আহ, আমার মনে হয় অনেক ভাবনার ব্যাপার আছে, এবং আমরা ডক্টর ইউনূসের শাসনে যে 1.5 বছরে 1.5-2 হাজার আন্দোলন দেখেছি, এবং আন্দোলনগুলোর নানা দিক আমরা দেখতে পেয়েছি। মানুষের অধিকার যে কোনো দাবি উত্থাপন করা এবং আন্দোলন করা, এবং সেটি অবশ্যই শান্তিপূর্ণ হওয়া। যদি না সেখানে আহ অনিয়মতান্ত্রিক ভাবে সরকার যদি কোনোভাবে অস্ত্রশস্ত্র ব্যবহার না করে, তাহলে সেটি শান্তিপূর্ণ আন্দোলনের কোনো ধরনের অবস্টাকল তৈরি হলে সেখানে অশান্তি তৈরি হতে পারে। কিন্তু যেহেতু শান্তিপূর্ণ আন্দোলনের পুরোপুরি পরিবেশ বিদ্যমান, এবং নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা যেটি অনেক রক্ত দিয়ে, অনেক এক সাগর রক্তের বিনিময়, এবং সেটা তরুণদের রক্তের মধ্য দিয়ে একটা ব্যবস্থা এসে, এবং সেই ব্যবস্থার মূল দাবি কিন্তু ছিল রাষ্ট্রের মধ্যে সমতা, বৈষম্য দূরীকরণ এবং রেজিলিয়েন্ট নেশন তৈরি করা। রেজিলিয়েন্ট নেশন তৈরি করা এই কারণে যে ফ্যাসিবাদ এবং এই ধরনের অনিয়মতান্ত্রিক শাসন কিন্তু দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা, এক ধরনের জাতিগত দ্বন্দ্ব তৈরি করে, এক ধরনের ইয়ে তৈরি করে, একটি নির্দিষ্ট গ্রুপকে হায়ারকি দিয়ে অন্যদেরকে অপমানিত, লাঞ্ছিত অথবা পুরো জাতিকে বিভক্ত করে ফেলা। তো সেখান থেকে মূল যে শিক্ষাটি, সেখানে রেজিলিয়েন্ট নেশন তৈরি করা একটা বড় ব্যাপার। এখন সেই রেজিলিয়েন্সি মানে কি? মানেটা হচ্ছে যে পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে একটা ব্যাপার, কিন্তু তার চেয়ে অনেক বড় ব্যাপার হচ্ছে যে 2 দিন অ্যাক্ট অফ গড। আমাদের কিন্তু মনে রাখতে হবে, অ্যাক্ট অফ গড এবং নর্মাল ইনসিডেন্ট অথবা কোনো ইনসিডেন্ট যদি পূর্ব পরিকল্পিত হয়, যেখানে সরকারের পৃষ্ঠপোষকতা থাকে, তার জন্য সরকারকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে দায় নিতে হয়। যেমন রেল লাইন যদি ঠিকঠাক মতো ঠিক করা না হয় এবং তার জন্য অ্যাক্সিডেন্ট হয় দিনের পর দিন মানুষের দাবি উপেক্ষা করে, তখন রেলমন্ত্রী কিন্তু স্বাভাবিকভাবেই একটা পদত্যাগের দাবি উঠে, এবং অনেক সভ্য দেশে পদত্যাগ করে। যদিও আমাদের দেশে হয়তো অনেক সময় এটা দেখা যায় না, কিন্তু এখন গণতান্ত্রিক শাসন যেটা চালু হয়েছে, এখানে পাবলিক ভয়েসের কিন্তু একটা ভ্যালু আছে। কিন্তু সেই ভয়েসটি যেখানে পরীক্ষা হচ্ছে না, সেখানে গেট ভেঙে ফেলা, এবং যেখানে বলা হচ্ছে সরকার ফেলে দিচ্ছি, এবং যেখানে বলা হচ্ছে সে এই পরীক্ষার্থী না, অনেককে আমরা দেখেছি, এবং যে ভাষাটি প্রয়োগ করা হচ্ছে সেটি কিন্তু তরুণদের যে তারুণ্য, তরুণদের যে ক্রিয়েটিভ মাইন্ড এবং যে সফিস্টিকেসি, এইটা কিন্তু আমি বলবো না যে তরুণরা সবসময় সব সফিস্টিকেটেড ভাষায় কথা বলে, তার প্রতিবাদ তার ভাষায় করবে। কিন্তু তার মানে এইটা না যে যেই বিষয় তার থেকে মাত্রা ছাড়িয়ে যাওয়া, যেমন এই পর্যায়ে পদত্যাগ দাবি করা, এই দাবিটি কিন্তু এক ধরনের বালখিল্যতার পর্যায়ে পড়েছে। আমার মনে হয় শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করে তার দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। তবে তার যে কর্মকর্তারা এই যে দ্বিতীয় দিনের অ্যাক্ট অফ গডের পরেও
তারা 10টা 11টায় যদি পরীক্ষা বন্ধ করে দিতেন, কারণ ইতিমধ্যে শত শত ভিডিও অথবা ছবি তাদের বিভিন্ন অঞ্চল থেকে তাদের হাতে এসেছিল এবং কর্মকর্তাদের গাফিলতি কিন্তু এখানে লক্ষণীয়। হয়তো এমন হতে পারে দীর্ঘদিন পরে দায়িত্ব পেয়েছেন, নতুন দায়িত্ব পেয়েছেন 2-3 মাসের মধ্যে। আর শিক্ষা মন্ত্রণালয়কে আমরা একটা কর্মযজ্ঞে লিপ্ত দেখতে পাচ্ছি গত 4 মাস। যেমন সংস্কার, মাদ্রাসা শিক্ষার সংস্কার, টেকনিক্যাল শিক্ষার সংস্কার, দক্ষতা ভিত্তিক নতুন অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ তৈরি করা। শিক্ষকরা পুরো মন্ত্রণালয় একটা কর্মব্যস্ততার মধ্যে থাকার কারণে কিছু সিস্টেম এররও হতে পারে, কিন্তু এই সিস্টেম এরর যদি প্রশ্নপত্র ভুল অথবা এইভাবে যে পানিতে করে ভিজে ভিজে গিয়ে পরীক্ষা দিচ্ছে, এটা আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই কমিউনিকেশন ম্যানেজমেন্টটা হ্যান্ডেল হওয়া উচিত ছিল। এবং যারা এটা হ্যান্ডেল করতে ব্যর্থ তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ যদি শিক্ষা মন্ত্রণালয় করতে ব্যর্থ হয়, তখন এই ব্যাপারে আরো কিছু হয়তো বলার থাকতে পারে। এবং অবশ্যই প্রতিবাদ করার অধিকার সকলের আছে, বয়স ভেদ সকল নির্বিশেষে। নিশ্চয়ই আব্দুল তুষার, সংক্ষেপে আমরা একটা বিরতির আগে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে প্রতিবাদের ভাষাটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। খুবই আগ্রাসী এক ধরনের ভাষা আমরা দেখতে পাই প্রতিবাদগুলোকে, সড়কে বসে যায় এবং যেটা বলছে যে আসলে সরকার ফেলে দিয়েছে এই ধরনের কথাও আপনারা শুনতে পাই। এই পরিবর্তনটা কেন বলে মনে হয় আপনার কাছে? বিরতির আগেই উত্তর দেবো। হ্যাঁ, উত্তরটা নিন। এটা আসলে এই বিগত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সময় যে অনেক ধরনের অশালীন ভাষা ব্যবহারকে বৈধতা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা অশ্লীল হতে পারে, অথবা যে কোনো কারণেই আগে পথ থেকে নামিয়ে দিতে হবে, তারপরে সেটাকে সমাধান করতে হবে, এরকম একটা জায়গাতে আমরা আমাদের তরুণদেরকে নিয়ে গিয়েছি। তাদেরকে এটা বোঝাতে পারি নাই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যখন গণতান্ত্রিক সিদ্ধান্ত আসে তখন আসলে প্রতিবাদের ভাষা এরকম হওয়া উচিত না। এমনকি কখনোই প্রতিবাদের ভাষায় গালি গালাজ অশ্লীলতা এগুলা থাকা উচিত না। প্রতিবাদ তো সারা পৃথিবীতে হয়, সেখানে কি কি এরকম অশ্লীল শব্দ ব্যবহৃত হয়? হয় না। এখন এটা নিয়ে অনেক তর্ক হতে পারে, শ্লীলতা অশ্লীলতা, প্রতিবাদের প্রকার কি হবে, কার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন, সে খারাপ তাই আমি আরো খারাপ ভাবে বলেছি, মানে অনেক তর্ক হতে পারে। কিন্তু কোনটা শ্লীল আর কোনটা অশ্লীল এটার কিন্তু একটা ডেফিনিশন আছে বা এটার একটা গ্রহণযোগ্য মাত্রা আছে। সেই মাত্রা ছাড়িয়ে গেলে সবকিছুই অশ্লীল। এখন সেই অশ্লীলতা কারো বিরুদ্ধে ব্যবহার করা যাবে আর কারো বিরুদ্ধে যাবে না, এটা আসলে সিলেক্টিভ ডিসিশন হয়ে যায়। অশ্লীলতা যদি খারাপ হয়ে থাকে তাহলে কারো বিরুদ্ধে এই অশ্লীল শব্দগুলি, অন্যায় শব্দগুলি ব্যবহার করা ঠিক না। আপনি যদি ন্যায়ের পক্ষেই থাকেন তাহলে ন্যায়ের পক্ষে আপনাকে বিচ্ছিরি বাজে কথা বলতে হবে কেন, গালিগালাজ কেন করতে হবে? আর গালিগালাজ সবসময় যুক্তিহীনতার পরিচয়। অর্থাৎ আপনি যুক্তিতে কাউকে পরাস্ত করতে পারছেন না, অথবা আপনি নিয়মতান্ত্রিক পদ্ধতিতেও পারছেন না, অথবা আপনি আন্দোলনকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে যুক্তি কম কিন্তু অস্থিরতা বেশি, এরকম জায়গাতে অশ্লীল শব্দগুলি ব্যবহার করা হয়। তার মধ্যে আরেকটি বিষয় হয়েছে, অশ্লীল শব্দ ব্যবহারকারী অনেকেই খ্যাতি পেয়েছেন, অনেকে সম্মান পেয়েছেন। অশ্লীলতাকে বলা হয়েছে যে তারা যে অশ্লীলতা করেছেন এটাও একটা প্রতিবাদে একটা নতুন কিছু তারা আবিষ্কার করেছেন, এইভাবে অনেককে মহিমান্বিত করা হয়েছে। এই অশ্লীলতাকে মহিমান্বিত করার প্রক্রিয়ার ভিতর দিয়ে বাচ্চাদেরকে আমরা উৎসাহ দিয়ে দিয়েছি যে যদি আরো পারো তাহলে আরো করো। এটা অনেকটা ওই রকম আর কি, যে আপনার নিশ্চয়ই মনে আছে যে একসময় ইন্টারনেটে চলে আসলো যে কেউ যদি কম জামা কাপড় পরেন তাকে অনেক সার্চ করা হচ্ছে। এরপর একটা প্রতিদ্বন্দ্বিতা চলে আসলো যে আরো কত কম পরা যেতে পারে, আরো কত কম। একসময় দেখা গেল উইয়ার্ড কথাবার্তা বললে ইন্টারনেটে প্রচুর ভাইরাল হওয়া যায়। দেখা গেল যে উইয়ার্ড হওয়া বা এক ধরনের অদ্ভুত পোশাক আশাক বা অদ্ভুত কথাবার্তা বলা, এইটা নিয়ে বহু লোক চলে আসে এবং এটার ভিতর দিয়ে কিছু নাম আমাদের এখানে জনপ্রিয় হয়ে গেল। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই জনপ্রিয়তা কিন্তু সার্কাসের প্রাণীর জনপ্রিয়তা। একটা সার্কাসে কিন্তু বানর কিভাবে লাফ দেয় কিংবা একটা হাতি কিভাবে ডিগবাজি খায় এগুলা দেখার জন্য লোকে চায়, কিন্তু প্রকৃত হাতির মর্যাদা কিংবা প্রকৃত বানরের মর্যাদা কিন্তু প্রাণীকুলের মধ্যে আর থাকে না। ওইরকম যারা গালিগালাজ করে বিখ্যাত হন কিংবা অশ্লীল কথা বলে নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, এই ধরনের ব্যক্তিরা কিন্তু ওই মানব কুলে সার্কাসের মানব হয়ে যান। এবং আমাদের এটাকে জনপ্রিয়তা ভাবার কোনো যুক্তি নাই, এটাকে মহিমান্বিত করার কোনো যুক্তি নাই। আমার মনে হয় এই প্রক্রিয়া থেকে রাজনীতিকে বের হয়ে আসতে হবে আমাদের। নিশ্চয়ই একসময় রাজনৈতিক স্লোগান থাকতো কবিতার লাইন থেকে, কবিতা থেকে হয়তো স্লোগান হতো এবং স্লোগান থেকে কবিতার লেখা হতো এবং সেই স্লোগানগুলো দেয়ালিকায় স্থান পেত, দেয়ালে দেয়ালে গ্রাফিতি হতো। সেই জায়গায় যে এরকম একটা পরিবর্তন চলে আসছে এবং মানে আন্দোলনের ভাষাটাও যে একটু পরিবর্তন হয়ে গেছে সেটা আসলে নিশ্চয়ই চোখে লাগে। আপনার কাছে দুজনের কাছে ফিরবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে
অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং সাথে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নুত্তুর। আমরা বিরতির পর শামসুল আলম লিটন আপনার সাথে আমরা আলোচনা করতে চাই এবং যে প্রশ্নটি বলছিলাম যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে বারবার তাগাদা দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার দেশে ফিরে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, আদালতের রায় থাকায় দেশে ফিরলে গ্রেপ্তার এবং ফাঁসি কার্যকর করা হবে। কথা হচ্ছে যেখানে ভারতের কাছে বারবার তাগাদা দেয়া হলো, ভারতের যিনি মুখপাত্র যিনি রণধীর জয়সওয়াল একই কথা বারবার বলছেন যে তারা তাদের সেই আগের অবস্থানেই আছেন, আর এদিকে আমরা বলেই যাচ্ছি তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। বিষয়টা কি পুরোটা কি রাজনৈতিক নাকি বাস্তবিক ভিত্তিও আছে? কি মনে হয় আপনার কাছে? এটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় এবং ভারতে ওনার যে স্ট্যাটাস সেটা সম্পর্কেও ভারত যে বক্তব্য দিচ্ছে সেটি কিন্তু জেনেভা কনভেনশনের সঙ্গে পুরোপুরি মেলে না। এবং এই কাজটি শুধু আমি শেখ হাসিনাকে ওই দেশে, যেহেতু দিল্লিতে দালাই লামা আছে, দালাই লামার একটা ব্যাকগ্রাউন্ড, আর উনি কিন্তু তিব্বতে কোনো খুন খারাপি করে আসেন নাই, কিন্তু শেখ হাসিনাকে আমি মনে করি উনি হচ্ছে পলাই লামা। তিনি দালাই লামার মতোই আরেকজন, কিন্তু উনি হচ্ছে পলাই লামা এবং খুন করে, মানবতা বিরোধী অপরাধ করে, একটি দুটি নয়, শত শত হাজার, ১,৫০০। তো সেই খুন, যেটি শুধু দেশীয় অস্ত্র নয়, ইউনাইটেড নেশনস এর হেলিকপ্টার ব্যবহার করেও তিনি তার দেশের জনগণকে হত্যা এই করেছেন, সংখ্যাটা খুন নিয়েও করেছেন। বিভ্রান্তি আছে, জাতিসংঘের হিসেবে একটা, দেশের রাষ্ট্রের হিসেবে একটা, না, এটা নিয়ে একটা মোটেই বিভ্রান্তি বিভ্রান্তি নাই। না, মোটেই বিভ্রান্তি নাই। এ ব্যাপারে সম্ভবত আপনি ডকুমেন্টটা পুরোটা পড়লে জানতে পারবেন যে ওখানে আমাদের দেশের সকল নাগরিকের কিন্তু এনআইডি নাই এখন পর্যন্ত। হ্যাঁ, এটা কিন্তু একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ৮০০ যে ৪৩ অথবা যে সংখ্যাটা আছে, তাদের পারফেক্টলি এনআইডি, তাদের সবকিছু, প্রত্যেকটা ডকুমেন্টেশন করা হয়েছে ইউএন এর ইয়েতে। কিন্তু অনেকগুলো গণকবর আছে, অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, ওই সংখ্যাটা পাওয়া গেছে, কিন্তু তাদের, আপনি দেখবেন আন্তর্জাতিক যে গণমাধ্যমের অথবা আন্তর্জাতিক যে কোনো রিপোর্টিং এর সিস্টেম হচ্ছে ডেড বডি না পাওয়া গেলে কিন্তু কিলিং এর যে কাউন্ট করা হয় না, এটা কাউন্ট করা যায় না। এটাকে বলা হয়ে থাকে যে আরো আনুমানিক অথবা অনেককে নিখোঁজ। হ্যাঁ, মিসিং বলা হয় তো এগুলো। এইরকম ফিগারটা মিলে ১,৫০০-এর যে কথাটা বলা হচ্ছে, সেটা হয়তো ধীরে 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 আরো অনেকের পরিচয় পাওয়া যাবে, আরো অনেক ডেড বডির পরিচয় পাওয়া যাবে, এবং এখনো অনেকে কিন্তু তাদের স্বজনকে খুঁজে পায়নি। এই ব্যাপারে যথেষ্ট ইনফরমেশন যে এটা নিয়ে কাজ করছিল তাদের কাছে আছে। সুতরাং ১,৫০০ নাকি ১৭০০, সেটা হচ্ছে বড় কথা। হচ্ছে ৮০০+ যে মানুষের এনআইডি সহ। গতকালকে আমরা জুলাই যোদ্ধাদের নিয়ে একটা বড় ধরনের কাজ হয়েছিল, সেখানে শহীদ যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে এর আগে কোনোদিন কোনো আন্দোলনে একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা যায়নি, সেখানে ২৩ জন ছাত্রের পরিচয় এবং কোথায় কখন মারা গেছে, আর সঙ্গে যারা এসেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের, কারো কোমরে গুলি, কারো চোখ, ২ চোখ নষ্ট হয়ে গেছে, কারো ১ চোখ। অর্থাৎ এই যে সংখ্যা, চেয়ে অনেক বড় ঘটনা হচ্ছে যে হাজার হাজার যে আহত, তারা জাজ্জল্যমান এই এখনো ঘুরে বেড়াচ্ছে, চিকিৎসা নিচ্ছে, অনেকে চিকিৎসার অসুবিধা হচ্ছে, আর সংখ্যাটা আছে। তারপর আমি বলি, হত্যা এখনো বয়ে বেড়াচ্ছে। আমরা যেখানে ছিলাম যে কিন্তু আসলে শেখ ফাঁসি হাসিনার কার্যকরের আসার কথা। ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর যে কথাটি, আত্মসমর্পণের সুযোগ নেই, এই কথাটার সঙ্গে আমি একমত নই। তিনি আত্মসমর্পণ করতে আসতে পারেন, কিন্তু সরকার তার আইন মতো হয়তো বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করতে পারেন। আমার মনে হয় রাজনীতিকরা অতি বেশি পরিমাণে নেগেটিভ ওয়ার্ড ইউজ করে অনেক পজিটিভিটি অথবা অনেক সুযোগকে নেগেটিভলি ব্যাখ্যা করেন। তিনি আসবেন, এটা তার দেশ, তার নাগরিকত্ব নিয়ে তো কোনো চ্যালেঞ্জ হয় নাই, তার নাগরিকত্ব তো বাতিল হয় নাই, তাকে দুনিয়াতে তিনি রাষ্ট্রহীন ঘোষণা করা হয়নি, ভারতও তাকে রাষ্ট্রহীন ঘোষণা করেনি। জেনেভা কনভেনশনের অনেক বড় একটা ব্যত্যয় কিন্তু দিল্লি করছে, এবং দিল্লি শুধু এই ব্যাপারে নয়, আরো অসংখ্য দিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিক কমিউনিটির এসব অপরাধকে পাশ কাটাতেই দিল্লি আইসিটি রোম ইনস্টিটিউটে সাইন করেনি। অর্থাৎ দিল্লি স্বেচ্ছায় যে গণহত্যা চালিয়ে যাচ্ছে ৪৮ সাল থেকে কাশ্মীরে এবং তার অনেক রাজ্যে, এটাই হচ্ছে তার প্রমাণ। সুতরাং এখানে পলাই লামাকে আশ্রয় দিয়ে তিনি আরেকটি আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, এবং তিনি ইন্ডিয়া থেকে কোনোদিন শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন না। শেখ হাসিনা নিজের ইচ্ছায় কোনোদিন ফেরত আসবে না, এটা আমার হয়তো ব্যক্তিগত বিশ্বাস হতেও পারে, না হতে পারে, কিন্তু তার যে দেশে আসার সুযোগ, সেটা কোনোদিনই সীমিত হয়নি।
নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। আব্দুল তুষার, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, আদালতের রায় থাকে দেশে ফিরলেই গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করা হবে। দেশ থেকে মানে প্রায় বলা হচ্ছে তাকে আনা হবে, কিন্তু ভারতের যে বক্তব্য সেটা পুরোটাই বিপরীতমুখী। পুরো বিষয়টাকে আসলে আপনি কতটা দেখছেন? বিষয়টাকে শুধুই রাজনৈতিক, নাকি এখানে কূটনৈতিক তৎপরতা আরো দীর্ঘসূত্রতা রয়েই গেছে এখনো? না, এটা অনেকভাবে প্রশ্ন করার সুযোগ রয়ে গিয়েছে। একটি হচ্ছে যে উনি যদি আসেন তাহলে হয় সড়ক পথে আসবেন অথবা আকাশ পথে, জলপথে আসার সম্ভাবনা তো খুবই কম। তো যে পথে উনি প্রবেশ করেন না কেন, সেই পথে প্রবেশ করতে গেলে তার একটা ট্রাভেল ডকুমেন্ট লাগবে। বাংলাদেশের নাগরিক হিসেবে তার স্বাভাবিক। পাসপোর্ট লাগবে, অথবা ট্রাভেল পাস লাগবে। তো সেটা তো সরকার বাতিল করেছেন, অন্তর্বর্তী সরকার। ওনাকে যদি ফিরিয়ে আনতেই চায় তাহলে পাসপোর্ট বাতিল করার তো কোনো যুক্তি নাই, আর ট্রাভেল পাস বাতিল না দেওয়ার কোনো যুক্তি নাই। অতএব ট্রাভেল পাস বলেন, পাসপোর্ট বলেন, যেটাই বলেন, সেটা এখন তার নাই কিন্তু। তাই তিনি ফেরত আসতে গেলে কোন একটা ডকুমেন্ট হাতে আসতে হবে। সেক্ষেত্রে ভারত সরকারকে হলো একটা কোনো ট্রাভেল পাস তাকে ইস্যু করতে হবে, যাতে তিনি ভারত থেকে বেরিয়ে যেতে পারেন। তো নিয়মতান্ত্রিক ভাবে তার বের হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু এগুলোর উপর নির্ভরশীল। দ্বিতীয় হচ্ছে, উনি আসার আগ্রহ প্রকাশ করেছেন একটা বিদেশি সংবাদ মাধ্যমে ভারতীয় সাংবাদিকের কাছে, এবং সেটা যতদূর জানি যে লিখিত একটি আহ, সাক্ষাৎকারের উত্তর। তো সেই উত্তরে একটি সময়ও তিনি বলে দিয়েছেন যে ডিসেম্বরে ফিরবেন। ফলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমি মনে করি না যে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনার সুযোগ আছে। তবে তিনি আসলেই তাকে গ্রেপ্তার করে ফাঁসির রায় কার্যকর করা হবে, এই জায়গাটা আসলে নির্ভর করে বিচার ব্যবস্থার উপরে। এটা তো আসলে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বা সরকারের উপর নির্ভর করে না, বিচার ব্যবস্থারও এখানে একটা ভূমিকা রয়েছে। বিচার ব্যবস্থাও এইখানে থাকবে। আমি মনে করি যে যদি কারো বিরুদ্ধে অনেকগুলি মামলা থাকে তাহলে একটি রায় কার্যকর করে বাকি মামলাগুলি তখন আর সাক্ষ্য প্রমাণের আর কোনো দরকার থাকে না। একটি রায় যদি আপনি কার্যকর করে দেন, সাধারণ হত্যাকাণ্ডের ক্ষেত্রে এটা হতে পারে যে উনি দুটি হত্যা করেছেন, দুটি হোমিসাইড, কিন্তু এইখানে কিন্তু আসলে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু এক ধরনের গণহত্যার অভিযোগ, এবং একাধিক ব্যক্তির আহ বিষয়ে এটা রয়েছে। তো সেখানে বিচার ব্যবস্থা কিভাবে সিদ্ধান্ত নেবে যে তারা কি আরো বিচার, অন্যান্য মামলাগুলির বিচারও চালিয়ে সেইগুলোতেও তাকে দণ্ড দিয়ে অনেকগুলি দণ্ডের জন্য একটি দণ্ড কার্যকর করবে কিনা, এরকম অনেক প্রশ্ন আছে। আমি তো আইনের লোক না, তবে আমি যেটা বুঝি তাকে ফেরত আনতে গেলে এখানে তিনটা পক্ষ ইনভলভ। একটি হচ্ছে আমাদের সরকার, আরেকটি হচ্ছে ভারত সরকার, এবং আরেকটি হচ্ছে আন্তর্জাতিক কমিউনিটি। সেই আন্তর্জাতিক কমিউনিটির কোন কোন অংশ তিনি ফিরুক সেটা চায়, আর কোন কোন অংশ তিনি না ফিরুক সেটা চায়, এটাও বিবেচনা নিতে হবে। এবং এইখানে মনে রাখতে হবে যে এখন একটি জিও পলিটিক্যাল ইন্টারেস্ট বাংলাদেশকে ঘিরে যেহেতু আছে, বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকলে চীন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্যান্য যারা যুক্ত পক্ষ রয়েছেন বাংলাদেশের স্বার্থের সঙ্গে, আন্তর্জাতিক স্বার্থের সাথে, তারা কি ধরনের আচরণ করবেন এটাও একটু দেখবার বিষয় আছে। ফলে এত সহজে বিষয়টাকে ব্যাখ্যা করা যাবে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা করেছেন, তিনি একটি রাজনৈতিক কনভিকশনের কথা বলেছেন যে সরকার বদ্ধপরিকর যে তার যদি কোনো রায় হয় সেটা তারা বাস্তবায়ন করবেন। তো সেই ক্ষেত্রে উনি এটা বলতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তবে বিষয়টা কতটুকু দ্রুততার সাথে করা যাবে কি যাবে না, এটা কিন্তু আসলে শুধু ওনার কিংবা সরকারের একক সিদ্ধান্ত নয়, এটা আসলে অনেক জায়গায় এর সঙ্গে জড়িত আছে। আর লিটন একটু আগে যেটা বলেছেন, আমার কাছে মনে হয় যে এটা একটি ধর্তব্যের বিষয় যে ভারত তাকে আশ্রয় দিয়েছে, হোস্ট। এখন তারা যাকে আতিথেয়তা দিয়েছে, তারা যে সহজে তাকে ওখান থেকে বের করে দিবেন ব্যাপারটা এরকম না। অর্থাৎ ভারত তাকে কোথাও কিন্তু বের করে দিবে কিনা এটা কিন্তু আমরা জানি না, বা তাকে ওইখানে রাখবে না এরকম কোনো বিষয় কিন্তু বলে নাই। বলে তিনি কিন্তু ওইখানে আছেন, নিরাপদে আছেন। সুতরাং ওই জায়গা ছেড়ে উনি এখানে প্রবেশ করার সময় নিশ্চয়ই যথেষ্ট নিরাপদে থাকার ব্যবস্থা করে আসার চেষ্টা করবেন। এটা সাধারণ ইনস্টিংক্ট মানুষের, তাই না? তো নিশ্চয়ই। সেরকম একটা বিষয় বিবেচনায় নিলে আমার মনে হয় না যে বিষয়টা এত সহজ সরল। ডিসেম্বরে আসবেন বলেছেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। নিশ্চয়ই আব্দুল তুষার এবং শামসুল আলম লিটন, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সংবাদ সম্প্রসারণে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।